হ্যালো স্টুডেন্টস, তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের ফিজিক্সের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর প্রথম ক্লাস। আমরা বলেছিলাম যে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের জন্য ফ্রি একটা কোর্স নিয়ে আসবো, একেবারে সেটা হবে বিনামূল্যে। এবং সেই যে ব্যাচ আছে সেই ব্যাচটার নাম হচ্ছে বদমাস ব্যাচ। এই ব্যাচে আমরা কি করব, আমরা ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের মানে সেমিস্টার 1-এর পুরো সিলেবাসটাই পড়বো। ঠিক যেইভাবে তোমাদেরকে টিউশনে পড়ানো হয়, অন্যান্য জায়গাতে পড়ানো হয়, ঠিক একইভাবে আমরা এখানে পুরো সিলেবাসটাকে টাইমলি শেষ করব। এবং এটা ব্যাচের অ্যানাউন্সমেন্ট আগেই করে দেওয়া হয়েছিল। এবং আজকে তোমাদের আশা করি ম্যাথামেটিক্সের ক্লাসটা শুরু হয়ে গেছে এবং আজকে ফিজিক্সের প্রথম ক্লাস। এবং ফিজিক্সের জন্য আমরা যে বইটাকে ফলো করব সেই বইটা হচ্ছে আমাদের ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যা বই। এই বইটা কীরকম তার বিশেষে একটা ভিডিও আমরা আপলোড করেছি, যেটা হচ্ছে বইয়ের রিভিউ ভিডিও। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। চলে আসছে তোমাদের রুটিনে যেটা ম্যাথ ক্লাস আছে সেটা হচ্ছে মঙ্গলবার সকাল 7টায়, বৃহস্পতিবার সকাল 7টায় এবং শুক্রবার সকাল 7টায়। এই সময় তোমাদের ম্যাথামেটিক্সের ক্লাস হবে। তারপরে ফিজিক্স ক্লাস সেটা সপ্তাহে আপাতত 2 দিন আছে, পরে সেটাকে বাড়ানো হবে। বুধবারে সন্ধ্যে 6:30টার সময় এবং শনিবারে সকাল 8টার সময় এই ক্লাস হবে। তো আজকে তোমাদের আরও একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সকলেই জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। এই গ্রুপে তোমরা যদি জয়েন করো তাহলে এখানে বেনিফিট হবে যে তোমরা এখানে ক্লাসের লিঙ্কসগুলো পেয়ে যাবে ঠিক সময়, ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে, এবং বদমাস ব্যাচে যদি কিছু অ্যানাউন্সমেন্টস থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে। দুটো গ্রুপ আছে, একটা ফিজিক্সের জন্য আর একটা ম্যাথামেটিক্সের জন্য, দুটোতেই জয়েন হয়ে যাবে। ফিজিক্সের গ্রুপে ফিজিক্স সম্পর্কিত জিনিসপত্র আপলোড করা হবে এবং তোমার ম্যাথামেটিক্সের গ্রুপে ম্যাথামেটিক্স সংক্রান্ত যেই অ্যানাউন্সমেন্টগুলো থাকবে বা যা যা বিষয়ে বলার থাকবে সেগুলো সেখানে বলে দেওয়া হবে। আজকে তোমাদের ফিজিক্সের প্রথম ক্লাস। তো ফিজিক্সের প্রথম ক্লাস স্টার্ট হওয়ার আগে আরও 2-4টা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেগুলো কি, যে আমাদের যে বুক, যে বুকটা আমরা নেব সেটা আমরা কি বললাম, ছায়া প্রকাশনীর বুক। ছায়া প্রকাশনীর বই, সেই বইটা আমরা ফলো করব। এবং তুমি যদি দেখো যে ক্লাস 10-এ তুমি যে বইটা নিয়েছিলে সেই বইটা ছিল তোমার 150 পেজের, এবং ক্লাস 11-এ তুমি যে বইটা কিনেছো সেই বইটা হচ্ছে তোমার 500 পেজের, এবং এটা শুধুমাত্র সেমিস্টার 1-এর জন্য। সেমিস্টার 2-এর যে বইটা সেটাও 500 পেজের। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বইয়ের যে পেজের সংখ্যা সেটা অনেক বেড়ে গেছে। তার মানে কি, তোমাকে অল্প সময় অনেক কিছু পড়তে হবে। তো ফাঁকি দেওয়া তো একেবারেই যাবে না। ভুল করেও ক্লাস 11-এ ফাঁকি দেবে না। মানে কি হয় যে অনেক দাদা দিদিরা থাকে যারা বলে যা ঠিক আছে ক্লাস 11-এ ফাঁকি দিয়ে দেবো, এটাকে বিন্দাস এনজয় কর, ক্লাস 12-এ গিয়ে ভালো করে পড়বি। তো আমি বলবো যে সেরকম একেবারেই করবে না। ক্লাস 11-এ তুমি যদি ফাঁকি দাও তাহলে ক্লাস 12-এ তোমার একেবারেই ভালো হবে না। কারণ কি, যে ক্লাস 11-এর যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো ক্লাস 12-এ গিয়ে অবশ্যই কাজে লাগবে। এবং যদি আমি বলি যে ক্লাস 12-এর থেকে ক্লাস 11টা অনেক বেশি কঠিন, কারণ এখানে যে কনসেপ্টগুলো আছে, যেরকম ধরো 1D মোশন বলো, ভেক্টরস বলো, নিউটনস ল বলো যেটাকে বলা হয় মেকানিক্স, তারপরে তোমার হচ্ছে রিজিড বডি ডায়নামিক্স, ঘূর্ণন সম্পর্কিত জিনিস, এগুলো বেশ কঠিন জিনিস। তো এই জিনিসগুলোকে যদি রপ্ত করতে হয় তাহলে বেশ ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর আগেকার দিনে 2-4 বছর আগে কি হতো, যে তখন তো পুরো 1 বছর পরে গিয়েই এক্সামটা হতো। সেই তোমার এইচএসের সঙ্গে মার্চ মাসে পরীক্ষা হতো। তো কি হতো যে অনেকেই প্রথম 2-3 মাস ফাঁকি দিত, তারপরে আবার ধীরে ধীরে পড়াশোনা শুরু করতো। কিন্তু এখন আর ওরকম করা যাবে না। কেন? কারণ এখন 5 থেকে 6 মাস পরেই তোমার পরীক্ষা। তুমি শুরু করতে করতেই তোমার পরীক্ষা চলে আসবে। তাহলে যদি এরকম হয় তো তোমার ফাঁকি দেওয়ার টাইমটাই নেই। কারণ 500 পেজের বই তোমাকে 4 থেকে 4.5 মাসের মধ্যে শেষ করতে হবে, 4.5 মান্থস এর মধ্যে শেষ করতে হবে। আবার তোমার রিভিশনস আছে, ক্লাস টেস্টগুলো আছে, সেগুলোও তোমাদেরকে ভালোভাবে দিতে হবে। তো এখানে তোমরা সময় তো একেবারেই পাবে না। আর একটা জিনিস, মেন্টালি প্রিপেয়ার হতে হবে। মেন্টালি প্রিপেয়ার কিসের জন্য? যে 10 অবধি আমরা সহজ জিনিস পড়েছি, ক্লাস 11-এ আমরা কী করবো, আমরা কঠিন জিনিসপত্র পড়বো। ক্লাস 10-এর যে কনসেপ্টগুলো আছে সেগুলো অনেকটাই সহজ, কিন্তু ক্লাস 11-এ যে কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লাস 10-এর তুলনায় বেশ কঠিন, এবং এবং প্রবলেমসও অনেক সলভ করতে হয়। তো অবশ্যই ক্লাস 11টা কঠিন। এখানে মানে মিথ্যে কথা বলার বা যে এটা বলার কোনো প্রয়োজন নেই যে না ঠিক আছে সহজে হয়ে যাবে, না, জিনিসপত্রগুলো কঠিন হয়। কিন্তু এটাই হচ্ছে জীবনের চ্যালেঞ্জ, যে কঠিন জিনিসগুলোতে আমাদের উত্তীর্ণ হতে হবে। আমাদেরকে দেখাতে হবে যে না, কঠিন বলে কিছু নেই, সেগুলোও আমরা সলভ করতে পারবো। তো মেন্টালি ঠিক এভাবেই প্রিপারেশন নেবে যে ক্লাস 11 কঠিন, এবং কঠিন জিনিসগুলোকে আমরা সাহসিকতার মানে সাহসের সঙ্গে সেগুলোকে আমরা হ্যান্ডেল করবো বা ট্যাকেল করব। তো এই জিনিসগুলোই বলা ছিল। তাহলে আমি যদি একটু পয়েন্ট আউট করে দিই, সেগুলো হচ্ছে কি, 1 নাম্বার ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি একেবারেই দেওয়া যাবে না। 2 নাম্বার সাহসের সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
এইটা সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। 3 নম্বর আমাদেরকে কী করতে হবে, যে কনসেপ্টসগুলোকে ভালোভাবে বুঝতে হবে। ফিজিক্সের যে কনসেপ্টসগুলো হবে সেগুলোকে আমাদের খুবই ভালোভাবে বুঝতে হবে, এবং কনসেপ্টস ক্লিয়ার করার পর আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে অনেকগুলো। প্রবলেম সলভিং সেই আমি করাবো, সেটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই, ভয় পাওয়ারও কিছু নেই। প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করা হবে, এবং কনসেপ্টের সঙ্গে ওই কনসেপ্ট রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলোকেও সলভ করে দেওয়া হবে। তো সেই সম্পর্কে কোনো রকমের সমস্যা তোমাদের হবে না। তো আজকে আমাদের প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসের যে নামটা হবে এখানে তোমরা সবাই হেডিং দেবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিজিক্স। একদম সিম্পল একটা হেডিং, ইন্ট্রোডাকশন, TION টু ফিজিক্স। আজকে হবে ফিজিক্সের ইন্ট্রোডাকশন। তো এরকম তো নয় যে তোমরা একটা সাবজেক্ট পুরো 6 মাস, 1 বছর, 2 বছর ধরে পড়বে আর তোমরা জানোই না যে ফিজিক্স আমরা কেন পড়বো। মানে ইতিহাস তো জানো কেন পড়বে, কারণ অতীতের দিনের অতীতে মানুষজন কি ভুল করেছে, অতীতে কি হয়েছে সেই সম্পর্কে তুমি জানবে। সিমিলারলি অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা জানো যে সেগুলো কেন পড়ছো। কিন্তু ফিজিক্স, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি ফিজিক্স কেন পড়বে, সেই বিষয়ে তোমাদের ধারণা অতটা থাকবে না, তাই কি না? তো এই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে যে আসলে ফিজিক্স জিনিসটা কী, ফিজিক্সে আমরা কী পড়বো, এবং ফিজিক্স পড়ার ফলে আমাদের জীবনে আমাদের কী বেনিফিটস আসবে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো তার জন্যই আমরা প্রথমে এখানে হেডিং দেবো, সেটা হচ্ছে কি ফিজিক্স কী, বা যদি আমি বলি হোয়াট ইজ ফিজিক্স, হোয়াট ইজ ফিজিক্স, YSICS, সরি এখানে কোশ্চেন মার্ক হবে, এটাকে একটু চেঞ্জ করে দিই এই মোডে। কোথায় গেল? হ্যাঁ, এই তো। হোয়াট ইজ ফিজিক্স, তো এই প্রশ্নটার আমরা উত্তর দেব। তো এটাকে যদি আমি এক লাইনে লিখি যে হোয়াট ইজ ফিজিক্স, ফিজিক্স জিনিসটা আসলে কি, তাহলে সেটাকে আমরা এইভাবেই লিখব। সেটা হচ্ছে যে এক সেকেন্ড, একটু সময় দাও। আন্ডারস্ট্যান্ডিং নেচার, আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার মানে কি, যে প্রকৃতিকে বোঝার যেই বিষয়টা সেটাই হচ্ছে ফিজিক্স। তো কি বলছিলাম, যে আমাদেরকে জানতে হবে যে ফিজিক্স জিনিসটা কি। তো তাহলে যদি আমি এটাকে এক লাইনে বলি, তাহলে এক লাইনে আমরা এইভাবে বলবো যে আন্ডারস্ট্যান্ডিং দি নেচার, আন্ডারস্ট্যান্ডিং NG দি নেচার। একদম সিম্পল এক লাইনে এটাই হচ্ছে কথা। ফিজিক্স মানে কি, যে প্রকৃতিকে বোঝা। প্রকৃতি বলতে কোনটা, আমাদের আশেপাশে যা কিছু আছে সবই প্রকৃতি, আমরাও প্রকৃতির অংশ, এবং আমাদের যে আশেপাশে যে প্রকৃতি আছে সেইটাকেই বোঝাটাকে আমরা কি বলবো, ফিজিক্স বলবো। তাহলে তোমরা হয়তো বলবে যে প্রকৃতি নিয়ে তো আমরা আরও পড়াশোনা করেছি, আমরা EVS পড়েছি, আমরা জিওগ্রাফি পড়েছি, তাহলে আবার প্রকৃতি বিষয়ে আবার হঠাৎ করে ফিজিক্স পড়ার কি দরকার? তো দরকার আছে। এই সমস্ত সাবজেক্টে কিছু জিনিস ব্যাখ্যা করা হয় না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট ব্যাখ্যা করা, যেগুলো ফিজিক্স ব্যাখ্যা করে। কীরকম ঘটনা? তাহলে 2-1টা এক্সাম্পল নিয়ে আমরা শুরু করি। কীরকম ঘটনা যেগুলো আমরা ফিজিক্সে ব্যাখ্যা করব? যে ধরে নাও তোমার কাছে হচ্ছে 1 গ্লাস জল আছে, এই 1 গ্লাসে জল বলো বা চা বলো গরম অবস্থায় আছে। ধরে নাও এর টেম্পারেচার T1 সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে টেম্পারেচার T2 সেটা হচ্ছে তোমার রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। রুম টেম্পারেচার বলতে কি, যে যেটা নর্মাল টেম্পারেচার থাকে সেটা। তো কি হবে, যে তুমি যখন এই গরম চাটাকে এখানে এনে রাখবে, তারপরে ধীরে 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 তার টেম্পারেচারটা কী হয়ে যাবে, কমে যাবে। এবার টেম্পারেচারটা কমে গিয়ে কোথায় চলে আসবে? রুম টেম্পারেচারে চলে আসবে। মানে কি, মানে যেটা আমরা বলি যে চা ঠান্ডা হয়ে গেছে। তো এখানে কি হলো, যে 75 ডিগ্রি টেম্পারেচার আমার কমে গেল। তো এই যে টেম্পারেচারটা আমার ডিক্রিজ করছে, কিভাবে ডিক্রিজ করছে, এ কোন ল ফলো করছে, সেই বিষয়ে আমাদেরকে EVS বা জিওগ্রাফি এই সমস্ত জিনিস বলে না। সেটা কোথা থেকে জানতে পারবে তুমি? ফিজিক্স থেকে জানতে পারবে। বা আরও একটা এক্সাম্পল যদি আমি দিই, এক্সাম্পল নাম্বার 2 নম্বর এক্সাম্পল হচ্ছে কি, যে বৃষ্টির ফোঁটা। আমরা কি দেখেছি, যে বৃষ্টির সময় সকলে বেশ আমরা আনন্দ করি, বৃষ্টি হচ্ছে। তো তুমি যদি একটু হালকা খেয়াল করো, যে বৃষ্টির ফোঁটাটা কী হয়, আকাশ থেকে নিচের দিকে পড়ে, মেঘ থাকে, মেঘ থেকে নিচের দিকে পড়ে। এবং এর যদি আমি প্রাথমিক বেগটা আমি ইউ ধরি, যে স্থির অবস্থায় আছে, তাহলে এর বেগ হয়ে গেল আমার 0। আমি মনে করলাম যে উপর থেকে নিচ অবধি সে কত কিলোমিটার ট্রাভেল করছে, ধরুন 1 কিলোমিটার ট্রাভেল করছে। 1 কিলোমিটার ট্রাভেল করার পরে সে নিচে এসে পড়ছে, তাহলে অন্তিম বেগ তার আমরা ধরে নেব v। ক্লাস 9-এ তোমাদেরকে একটা ফর্মুলা শেখানো হয়েছিল, সেটা হচ্ছে অন্তিম বেগ স্কোয়ার ইকুয়ালস টু প্রাথমিক বেগ স্কোয়ার প্লাস
2as, যেখানে এটা হচ্ছে আমার কি ত্বরণ, যেখানে a সমান সমান আমার ত্বরণ। তাহলে এখানে a তো হবে না, এখানে a এর জায়গায় হয়ে যাবে g, a ইকুয়ালস টু g ইকুয়ালস টু তোমার হয়ে যায় 9.8, এবং সেটাকে আমরা কত ধরতে পারি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি এর ত্বরণ, বেগ বৃদ্ধির হার। তো তুমি যদি এখানে ভ্যালুগুলো বের করো তো ভি স্কোয়ার ইকুয়ালস টু আমার চলে আসবে 2 ইন্টু 10 ইন্টু 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে ভি এর ভ্যালু এখান থেকে চলে আসবে রুট ওভার অফ 2 ইন্টু 10 ইন্টু 1000। যদি আমি এটাকে গুণ করি তাহলে সেটা হয়ে যাবে 2 ইন্টু 10,000 মানে 100 ইন্টু 100। তাহলে তোমার যদি এটা 10,000 হয়ে যায় তাহলে এখান থেকে তুমি 10 বের করে নাও, 10 ইন্টু 10 মানে 100 রুট 2, তোমার বেরিয়ে গেলো মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড বলতে তোমার 100 রুট 2 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে মোটামুটি 100 মিটার যাবে। তো এটা কিন্তু খুবই হাই ভেলোসিটি, এটা হচ্ছে কি খুবই হাই ভেলোসিটি। এই হাই ভেলোসিটিতে যদি বৃষ্টির ফোঁটা উপর থেকে এসে পড়ে তো তুমি কিন্তু বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকতে পারবে না, এটা অসম্ভব দাঁড়িয়ে থাকা, মানে এতটা জোরে লাগবে। কিন্তু আমরা অনবরত ডেইলি লাইফে বৃষ্টির নিচে ঘুরে বেড়াতে পারি, অনেক সময় ছাতা নেই, অনেক সময় ছাতা নেই না। তো কী এমন ঘটে যে বৃষ্টিটা এত হাই স্পিডে পড়ে না, এর থেকে কী হয় কম স্পিডে পড়ে। তো এখানে যেই কনসেপ্ট ইউজ হয় সেটাকে বলা হয় ভিসকোসিটি। তো ভিসকোসিটি থেকে আমরা এই সমস্ত জিনিস জানতে পারবো। তারপরে তুমি যদি তোমার বাইরের ছাদে গিয়ে একটু উপরের দিকে দেখো, আকাশের দিকে, তাহলে তুমি কি দেখতে পাবে? তুমি দেখতে পাবে আমাদের আকাশ নীল। আকাশ কোন কালারের হয়? নীল কালারের হয়। কেন আকাশটা নীল হয়? কারণ তুমি যদি চাঁদ থেকে দেখো সেই চাঁদের আকাশ কিন্তু নীল হবে না, সেটা কীরকম হবে? কালো কালারের। তো এটা একটা জিনিস যে আকাশ কেন নীল হয়। তারপরে জল, এটা 4 নাম্বার, জলের ঢেউ। তারপরে তোমার হচ্ছে বাতাসের প্রবাহ। তারপরে তোমার হচ্ছে এই যে ঝড় বা ঘূর্ণিঝড় যেগুলোকে আমরা টর্নেডো বলি, সেগুলো টর্নেডো, NEDO। তো এই সমস্ত এরকম অনেক ঘটনা আছে যেগুলো কি আমাদের আশেপাশে ডেইলি লাইফে হতেই আছে। তোমার হাঁটা, তোমার হচ্ছে এগুলো হিউম্যান বডি বা গাছ যেরকম, হ্যাঁ এটা একটা ভালো এক্সাম্পল। যে তুমি যদি দেখো ছোটোবেলা থেকে কি জানো যে গাছ কি করে শিকড়ের মাধ্যমে নিচ থেকে উপরে জল নিয়ে যায়। তো এই জিনিসটা যে কী করে গাছ নিচ থেকে উপরে জল নিয়ে যাচ্ছে, এটাকে ক্যাপিলারিটির উপর দিয়ে ব্যাখ্যা করা যাবে এটা। তো আমাদের আশেপাশে ঘটা এই ঘটনাগুলো ডেইলি লাইফেই আমরা দেখে থাকি, এবং এই জিনিসগুলোকে এক্সপ্লেন কীভাবে করা হবে সেটা তোমাকে ফিজিক্স বলবে। ফিজিক্সের মাধ্যমে আমাদের এই জিনিসগুলোকে আমরা এক্সপ্লেন করে থাকি। তাহলে এখানে একটা জিনিস দেখো যে এই ঘটনাগুলো কোথায় হচ্ছে? প্রকৃতিতে হচ্ছে। এবং প্রকৃতিতে হওয়া এই ঘটনাগুলোকে কে এক্সপ্লেন করছে? ফিজিক্স। কীভাবে এক্সপ্লেন করছে? অবজারভেশনের মাধ্যমে। কীভাবে এক্সপ্লেন করা হয় এগুলোকে? অবজারভেশনের মাধ্যমে। আমরা কি করি? আমরা অবজার্ভ করি, আমরা দেখি, তাই তো? কারণ আমরা তো এখানে কিছু করতে পারবো না, প্রকৃতি নিচে থেকে এইসব করছে। বলতে পারো যে প্রকৃতি খেলা দেখাচ্ছে, আমরা দেখছি। তো সেখানে কি করা হয় যে প্রকৃতিতে প্রতিটা ঘটনা অবজার্ভ করা হয়, এবং অবজার্ভ করার পর আমরা কি দেখি যে প্রকৃতি বা নেচার কিছু বেসিক ল ফলো করছে। এরা কি ফলো করবে? কিছু বেসিক ল। এবং অবজারভেশনের ফলে আমরা এই বেসিক লগুলোকে খুঁজে বের করি। আমরা এগুলো কী করি? খুঁজে বের করি বা ডিসকভার করি। এই যে বেসিক লগুলোকে ডিসকভার করার যে প্রসেস বা এই যে ডিসকভার যে আমরা করছি, কার মাধ্যমে আমরা করছি? ফিজিক্সের মাধ্যমে। ফিজিক্স এই কাজটা করে যে প্রকৃতিতে যে ঘটনাগুলো হচ্ছে, আমরা ডেইলি লাইফে ঘটনাগুলোকে দেখছি, সেই ডেইলি লাইফের যে ঘটনাগুলো সেগুলোকে অবজার্ভ করার পর দীর্ঘদিন ধরে অবজার্ভ করার পর আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ঘটনাগুলো কিছু সাধারণ নিয়ম মেনে চলছে, কিছু বেসিক ল মেনে চলছে। এবং এই বেসিক লগুলোকে আমরা খুঁজে পাই কীভাবে? জিনিসগুলোকে বারবার অবজার্ভ করার পর বা এক্সপেরিমেন্ট করার পর। এবং এই যে বেসিক লগুলোকে আমরা ডিসকভার করছি, আমরা খুঁজে বের করছি। কোথা থেকে খুঁজে বের করছি? প্রকৃতি থেকে। এই যে খুঁজে বের করা, এটাই হচ্ছে কার কাজ? ফিজিক্সের কাজ। একদম সিম্পল। এবং এর একটা এক্সাম্পল আমি দিতে পারি। যেমন আমরা সকলেই নিউটনের নাম জানি। আমরা সকলে কার নাম জানি? নিউটনের। কেন? কারণ নিউটনের 3টে সূত্র আছে। কটা সূত্র আছে নিউটনের? 3টি সূত্র। এবং সেগুলোকে বলা হয় নিউটনস ল অফ মোশন। নিউটনস ল অফ মোশন, এই জিনিসগুলো আমরা পড়ে থাকি। তো এই যে নিউটন এই জিনিসটাকে আবিষ্কার করেছে, এটা কি একদিনে আবিষ্কার করেছে?
মানে এই সম্পর্কে আমরা জেনে থাকি যে নিউটনের মাথার উপর আপেল পড়লো আর নিউটন সমস্ত কিছু মানে সমস্ত ফিজিক্সের যা যা ও আবিষ্কার করেছে সব কিছুই আবিষ্কার করে ফেলেছে, এগুলো আমরা দেখে থাকি, ছোটো মোটো ভিডিও আমাদের কাছে আসে, অ্যানিমেশন আছে, কিন্তু এরকমটা হয়নি। এই বিষয়ে রিসার্চ তোমার অনেক অনেক শত শত বছর আগে থেকেই চলছে। অবশেষে নিউটন এসে যে প্রকৃতিতে এই যে ঘটনাগুলো সেগুলোকে ভালোভাবে সে অবজার্ভ করেছে এবং অবজার্ভ করার পরে সে এই বেসিক লগুলোকে খুঁজে পেয়েছে, সে ডিসকভার করেছে এই লগুলোকে। এই লগুলো অবশ্য নেচারের মধ্যে বা প্রকৃতিতে আগে থেকেই হচ্ছিল, নিউটন শুধুমাত্র সেগুলোকে খুঁজে বের করেছে। এবং সেই লগুলোকে আমরা বলি নিউটনস ল অফ মোশন, তাই না? এটারই এই নিয়ে আর দু একটা কথা বলছি যে তোমার ওটাতে একটু পরে আসছে, আপাতত এই জিনিসটা। তাহলে নিউটনস কী করেছে, এরকম ল খুঁজে বের করেছে, সেটাকে আমরা নিউটনস ল অফ মোশন বলি। একটু আগেই আমরা দেখলাম যে একটা এক্সাম্পল আমরা নিয়েছিলাম যে আমরা গ্লাসে চা বা কফি রেখেছি, এর টেম্পারেচার খুব হাই ছিল প্রথমে, গরম চা, তারপরে সেটা কী হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে 25 ডিগ্রি। একটু আগে এই এক্সাম্পলটা আমরা আলোচনা করলাম। আমরা বললাম যে এই যে টেম্পারেচারটা ডিক্রিজ করছে 100 থেকে কমতে 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 25-এ এসে পৌঁছেছে, তো এটা কী করে, একটা নিয়মকে ফলো করে। এবং এই যে নিয়ম বা এই যে ল, এটাকে বলা হয় নিউটনস ল অফ কুলিং, নিউটনস ল অফ কুলিং, COOLING, বা বলা হয় শীতলীকরণের সূত্র, শীতলীকরণের সূত্র। এটা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে। তো নিউটন আবার এই জিনিসটাকে বারবার সে অবজার্ভ করেছে এবং অবজার্ভ করার পর সে কি দেখেছে যে এই যে শীতলীকরণের সূত্র, এই অনুসারেই এই টেম্পারেচারটা ডিক্রিজ করছে। এরকম আরও অনেক ল আছে, যেমন তোমার ধরে নাও যে নিউটনের যেটা মহাকর্ষ সূত্র, এক সেকেন্ড এটাকে একটু মিশিয়ে দেই, হ্যাঁ হ্যাঁ, নিউটনের তোমার মহাকর্ষ সূত্র, মহাকর্ষ সূত্র, বানান ভুল হলে সেটাকে তোমরা ঠিক করে নেবে নিচে থেকেই। নিউটনের মহাকর্ষ সূত্র কি বলেছিল, যে যে কোনো দুটো বস্তু একে অপরকে একটা বলে কি করে, আকর্ষণ বলে, যেটাকে বলা হয় ফোর্স অফ অ্যাট্রাকশন। ফোর্স অফ অ্যাট্রাকশন যে কোনো দুটো বস্তুর ক্ষেত্রে, সেটা তোমার সঙ্গে তোমার সামনে বসে থাকা যে ফোন সেটার মধ্যে, বা তোমার ঘরের যে কোনো দুটো বস্তু তুমি নাও তার মধ্যে কি আছে, আকর্ষণ বল আছে। এবার সেটাকে যদি আমরা আরও একটু বড় জায়গাতে নিয়ে যাই, সেটা হচ্ছে কি, যে আমাদের কাছে সান আছে, তারপরে আমাদের কাছে আর্থ আছে, তো এই যে সূর্য এবং পৃথিবী এরও মধ্যে একটা আকর্ষণ বল আছে, এবং সেই আকর্ষণ বলের জন্যই সূর্য এবং পৃথিবী এইভাবে স্থির অবস্থায় আছে, তাই তো? তো এই যে জিনিসগুলো বা এই যে ঘটনাগুলো, যে এই যে তোমার মহাকর্ষ সূত্র, সেটা নিউটন কীভাবে পেয়েছে, সে এই ঘটনাগুলোকে বারবার অবজার্ভ করেছে, এবং বারবার অবজার্ভ করার পর সে পেয়েছে যে হ্যাঁ, এদের মধ্যে অবশ্যই একটা বল কাজ করছে, এবং সেই বলের মান কত, Gm1m2/r², যেখানে m1 হচ্ছে তোমার এই বস্তুটার ভর, m2 হচ্ছে তোমার এই বস্তুটার ভর, এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে r। তো নিউটন এই লটা আবিষ্কার করেছে, নিউটনের মহাকর্ষ সূত্র, এবং সে কীভাবে আবিষ্কার করেছে, পুরোটাই অবজারভেশনের উপর। কারণ তখন তাদের কাছে এরকম কম্পিউটার ছিল না, এরকম বড় বড় জিনিসপত্র ছিল না যেগুলোকে সে ইউজ করে বার করবে। তো সে পিওরলি পুরো মাথা খাটিয়ে এক্সপেরিমেন্ট করার পরে এই সমস্ত জিনিস আবিষ্কার তো বলা যাবে না, এগুলো জিনিস তারা ডিসকভার করেছে। আশা করি এই অবধি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। তাহলে এখানে কি হচ্ছে, যে পুরো ঘটনা কোথায় ঘটছে, সমস্ত ঘটনা প্রকৃতিতে ঘটছে, সমস্ত ঘটনা কোথায় ঘটছে, প্রকৃতিতে ঘটছে। এবং আমরা কি করছি, এই ঘটনাগুলোকে ডেইলি দেখছি, এবং ডেইলি দেখার পর আমরা কি বুঝতে পারছি, যে এই যে ঘটনাগুলো কয়েকটা বেসিক নিয়মকে ফলো করছে, কয়েকটা বেসিক লকে ফলো করছে। তো এই যে নেচার থেকে সেই বেসিক লগুলোকে খুঁজে বের করা বা ডিসকভার করা, এটাই হচ্ছে ফিজিক্সের কাজ, এটাকে বলা হয় ফিজিক্স। এবং এটাকেই আমি তখন এক লাইনে বলেছিলাম আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার, নেচারকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং দি নেচার, নেচারকে বোঝা। আশা করি এই অবধি তোমাদের কোনো ডাউট নেই। অবশ্যই ডাউট থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা বলবে, স্ক্রিনশট নিয়ে নেবে, একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে বলে দেবে যে এই জায়গাটাতে একটু ডাউট হচ্ছে, এই জিনিসটা কীভাবে হলো বুঝতে পারছি না, অথবা কমেন্ট সেকশনেও তোমরা জানাতে পারো। তো চলে আসছি নেক্সট এতে। এখানে আমরা আলোচনা করব যে এই বিষয়ে আলোচনা করব যে তোমার আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার বা হোয়াট ইজ ফিজিক্স সম্পর্কেই একটা এক্সাম্পল দিয়ে আমরা এক্সাম্পল দেব। এবং এই এক্সাম্পলটা একজন বড় প্রসিদ্ধ সায়েন্টিস্ট দিয়েছিল, যার নাম হচ্ছে রিচার্ড ফাইনম্যান। তার যে বই আছে FYNMAN, রিচার্ড ফাইনম্যান, এর বই আছে, সেটাকে বলা হয় ফাইনম্যান লেকচার্স।
3টে ভলিউম আছে, মানে 3টে বই। তার বইয়ে সে এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে যে আসলে ফিজিক্সে কী করা হয়। তো এবং এই বইটাতে যে সে যে এক্সাম্পল নিয়েছে, সেই এক্সাম্পলটা হচ্ছে চেস খেলার, চেস বা দাবা খেলার জন্য। আমরা যে এক্সাম্পলটা নেব, আমরা সেই চেসের নেব না, কারণ চেস সম্পর্কে অনেকেই জানে না, মানে খেলাটার যে নিয়মকানুনগুলো আছে কীভাবে। আমরা যেটা নেবো সেটা হচ্ছে ফুটবল। আমরা একটু কী করব, ফুটবলের যে ম্যাচ সেটাকে একটু আমরা দেখব। যে ধরে নাও তোমার বাড়ির আশেপাশে, একটু আমরা করে নিই, এটাকেই নিচ্ছি। এটা কালারটা একটু চেঞ্জ করতে হবে, হোয়াইট। এই হচ্ছে তোমার ধরনের, এটা হচ্ছে তোমার ফুটবল মাঠ। আর তোমার ঠিকই আছে, এইখানে তোমার ধরনের গোল পোস্ট এইরকম। আর এখানেও তোমার একটা গোল পোস্ট, এবং গোল পোস্টের আগে তুমি যদি দেখে থাকো এরকম একটা দাগ থাকে। আর এখানে তোমাদের হচ্ছে মিডিল, আর মিডিলের উপর কী থাকে, এরকম একটা তোমার, সরি এটাকে আমি হাত দিয়ে করে দিচ্ছি, এরকম একটা দাগ থাকে, এই দিকে অর্ধেক থাকে আর এই দিকে অর্ধেক থাকে। এটা হচ্ছে একটা ফুটবল মাঠের মোটামুটি একটা খসড়া ব্লু প্রিন্ট। এবং এদিকে প্লেয়ার্স থাকে, এখানে থাকে তোমার হচ্ছে কী বলে গোলকিপার। গোলকিপারটাকে আমরা বানিয়ে নিই এখানে এইভাবে। এখানে তোমার প্লেয়ার্স থাকবে, এইখানে একটা প্লেয়ার ধরনো, এখানে এরকম অনেক কটাই প্লেয়ার্স আছে। তুমি ধরনো খেলছো তোমার বন্ধুদের সঙ্গে, এই দিকেও প্লেয়ার্স থাকবে। এই দিকেরটা আমরা অন্য কালারে বানাবো, এই দিকেরটা আমরা বানাবো হচ্ছে কোথায় গেলো গ্রিন কালারের বানিয়ে দিই। এইদিকেও প্লেয়ার আছে, এইদিকেও প্লেয়ার আছে, এইদিকেও প্লেয়ার আছে, এইদিকেও প্লেয়ার আছে, এবং এখানেও একটা গোলকিপার আছে। এবং এখানে থাকবে আমাদের বল, সেখান থেকে খেলাটা স্টার্ট হবে। সরি, বলের কালারটা অন্য দিতে হবে, বলের কালারটা দিয়ে দিই আমরা, এই কালারটা ধরো, হ্যাঁ এই কালারের। এখানে আমাদের বলটা আছে, এবং এই বলটা নিয়ে কী হবে, খেলা শুরু হবে। বলটা নিয়ে আমাদের খেলা শুরু হয়ে যাবে। তো তুমি, হ্যাঁ তোমাকেও এঁকে দিই, তুমি হচ্ছে দর্শক, তুমি দেখতে এসছো, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে তুমি ফুটবল সম্পর্কে কিছুই জানো না। তুমি না জীবনও ফুটবল দেখেছো, না কখনো ফুটবল শব্দটা শুনেছো, না কখনো ফুটবল খেলাটা সম্পর্কে কিছু জানো। তুমি এরকম একটা দর্শক যে ফুটবল সম্পর্কে কিছুই জানে না, কিন্তু সে হঠাৎ করে কী হয়েছে যে কোনো একটা মাঠে গিয়ে পড়ে গেছে, সেখানে ফুটবল খেলা হচ্ছে। তো তুমি যখন অনেকক্ষণ ধরে ফুটবল খেলাটা দেখবে, তুমি কি দেখতে পাবে যে বল নিয়ে সবাই খেলছে, এও গিয়ে এই বলটাকে মারছে, এও গিয়ে এই বলটাকে মারছে, এও গিয়ে এই বলটাকে মারছে, এও গিয়ে এই বলটাকে মারছে। এবং বল খেলতে খেলতে তুমি যখন অনেকক্ষণ ধরে এই ম্যাচটাকে দেখবে, তুমি বুঝতে পারবে যে এখানে কিছু নিয়ম শৃঙ্খলা মানা হচ্ছে এই খেলাটা চলাকালীন। কীরকম নিয়ম শৃঙ্খলা মানা হচ্ছে, যে বল যদি তোমার এই দাগের, এই যে দাগটা আছে এই দাগের বাইরে চলে যায়, তাহলে সেটা আমার ফাউল হয়ে যাবে। বলটা এই যে সবুজ, এই যে সবুজ সবুজ যে মানে টিমটা আছে, সবুজ টিম, এটাকে আমরা বলবো সবুজ টিম, সবুজ টিম। আর এটাকে আমরা বলছি হলুদ টিম। একটু মনোযোগ দিয়ে শুনবে এটা, যে সবুজ টিমের প্লেয়ার, এদের মেইন এইম কি, যে তারা বলটাকে এই দিক বরাবর নিয়ে গিয়ে এখানে গোল করবে। সিমিলারলি হলুদ যে টিমের প্লেয়ার, তাদেরও মেইন গোলটা কি, তাদেরও মেইন গোল হচ্ছে বা তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে বলটাকে গিয়ে এখানে পুট করবে। এবং তুমি কি দেখতে পাচ্ছ যে খেলা চলতে চলতে কখনো তুমি দেখতে পারলে যে এই যে সবুজ প্লেয়ারটা, সে গিয়ে কোনো একটা হলুদ প্লেয়ারকে লাত মেরে দিয়েছে, পায়ে 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 কী করেছে, লাত মেরে দিয়েছে। তাহলে সেটা অবশ্যই কী হয়ে যাবে, ফাউল হয়ে যাবে। বা আরেকটা বললাম যে বলকে যদি তোমার এই দাগের বাইরে বের করে নিয়ে যায়, ফাউল হয়ে যাবে। বা যদি হয় যে বল এদিকের, মানে এইখানে হয়তো তোমার খেলা চলছে, তো একটা কি হলো যে বলটা একটা হলুদ প্লেয়ারকে লেগে এই দিক বরাবর বেরিয়ে চলে গেলো। তাহলে এই দিক বরাবর যদি বেরিয়ে চলে যায়, তাহলে বলটা কোথা থেকে মারা হয়, এই দিক থেকে মারা হচ্ছে। তো তুমি ফুটবল সম্পর্কে কিছুই জানো না, কিন্তু তুমি যদি ফুটবল খেলাটাকে দীর্ঘক্ষণ ধরে দেখো, তাহলে তুমি কি দেখতে পাবে, যে কিছু কিছু নিয়ম যেগুলো উপরে উপরে আছে, সেগুলো তুমি ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে। বোঝা গেল কি জিনিসটা? তুমি ফুটবল সম্পর্কে যদি কিছু নাও জেনে থাকো, অনেকক্ষণ ধরে তুমি যে খেলাটা দেখো, তাহলে অবশ্যই যে এই খেলাটাতে কী কী নিয়ম ফলো করা হচ্ছে মোটামুটি একটা তুমি আন্দাজ পাবে। কি করে পাবে? অনেকক্ষণ ধরে অবজার্ভ করার পর। তুমি এখানে কি করছো, অবজার্ভ করছো বা তুমি দেখছো। কি দেখছো তুমি? এই ফুটবল ম্যাচটা।
এবং ফুটবল ম্যাচ সম্পর্কে তুমি কিছুই জানো না, কিন্তু অবজার্ভ করার পর তুমি কি দেখতে পেলে যে এই যে ফুটবল ম্যাচটা হচ্ছে এরা কিছু বেসিক নিয়মকে ফলো করছে, বেসিক কিছু রুলসকে বা বেসিক কিছু লসকে সে কী করছে, ফলো করছে। এবং সেই বেসিক নিয়মগুলোকে ফলো করার পরেই আমাদের এই খেলাটা চলছে। সেম জিনিস তুমি এদিকে কল্পনা করো, একদিকে আমরা সেম টাইপের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের এখানে নেচার বা প্রকৃতি। আমরা কি মনে করব যে আমাদের যেটা আশেপাশে যে প্রকৃতি সেটা হচ্ছে কি একটা ফুটবলের মাঠ, একটা ফুটবল গ্রাউন্ড, এবং এই ফুটবল গ্রাউন্ডের মধ্যে সবসময় কি চলছে, খেলা চলছে, সেটাকে আমরা কী বলবো, লীলা খেলা, তাই তো? প্রকৃতিতে সবসময় কী চলছে, এই লীলা খেলা চলছে। এবং তুমি এখানে দেখো, তুমি বলো, আমি বলো, বা আর বাকি লোকগুলো, আমাদের এই খেলার উপর কোনো কন্ট্রোল নেই, আমরা শুধুমাত্র এই খেলাগুলোকে দেখছি। এবং অনেকক্ষণ ধরে এই খেলাগুলো দেখার পর আমরা কি পাচ্ছি, আমরা কিছু বেসিক রুলস পাচ্ছি। ঠিক যেমনভাবে তুমি ফুটবল খেলাটা সম্পর্কে কিছুই জানতে না, তুমি ফুটবল খেলাটাকে অনেকক্ষণ ধরে দেখার পর কী পেলে, কিছু নিয়ম কানুনকে তুমি খুঁজে পেলে যে আচ্ছা এই নিয়মে খেলাটা হচ্ছে। ঠিক একইভাবে প্রকৃতিতেও কি বললাম আমি, প্রকৃতিতেও ঠিক এইভাবে খেলা হচ্ছে। আমরাও প্রকৃতির কোনো নিয়ম কানুন জানি না যে কীভাবে খেলা হচ্ছে, কিন্তু আমরা কি করছি, আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা অবজার্ভ করছি, এবং দীর্ঘক্ষণ ধরে এই অবজার্ভ করার পর এই প্রকৃতিতে যে খেলাগুলো হচ্ছে, যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো কি দেখতে পাচ্ছি যে কিছু বেসিক রুলসকে বা কিছু বেসিক লসকে ফলো করছে। এবং এইভাবে ঠিক যেভাবে তুমি অবজার্ভ করার ফলে ফুটবলের এই বেসিক রুলসগুলোকে খুঁজে পেয়েছো, ঠিক একইভাবে তুমি নেচারেও কী হবে, এই যে বেসিক রুলসগুলো আছে সেগুলোকেও খুঁজে পাবে। এবং এই যে খুঁজে পাওয়ার যে প্রসেস, সেটাই হচ্ছে তোমার কি ফিজিক্স, আশা করি তোমরা এখান থেকে কিছু হলেও আইডিয়া পেয়েছো যে আসলে ফিজিক্স কী করছে। আমি জিনিসটাকে আরেকবার বলছি যে কী হচ্ছে, যে এখানে একটা ফুটবল ম্যাচ হচ্ছে এবং তুমি ফুটবল সম্পর্কে কিছুই জানো না, এবং সেই ফুটবল ম্যাচটা তুমি দেখতে গেছো। তো যেহেতু তুমি ফুটবল সম্পর্কে কিছুই জানো না, প্রথমে কিছুই বুঝতে পারবে না যে কী হচ্ছে, যে আরে এরা সবাই একটা বল নিয়ে লাথালাথি করছে। কিন্তু যত সময় পার হবে ততক্ষণ তুমি খেলাটা দেখতেই থাকবে, এবং দেখতে দেখতে তুমি কি বুঝতে পারবে যে এখানে কিছু বেসিক নিয়মকে ফলো করা হচ্ছে। দুই একটা এক্সাম্পল কীরকম বেসিক নিয়মের, যে একটা প্লেয়ার যদি অন্য দলে কোনো একটা প্লেয়ারের পায়ে লাথি মেরে দেয় বা আঘাত করে, তাহলে সেটাকে আমরা ফাউল বলবো। বলটাকে যদি আমরা এই মাঠের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটা যদি ক্রস করে নিয়ে যাই, তাহলে সেটা ফাউল হবে। যদি বলটাকে একটা প্লেয়ারকে লাগার পরে যদি আমরা বলি যে এই জায়গাটাতে এই সাইড দিয়ে যদি বেরিয়ে চলে যায়, তাহলে আমরা এখান থেকে কর্নার মারবো। বা যদি এই প্লেয়ারকে না লাগে, যদি এমনিতেই এই প্লেয়ার এখান থেকে বলটাকে লাথি মারলো, বলটা এদিক দিয়ে বেরিয়ে চলে গেলো, তাহলে সেখান থেকে কী মারা হবে, গোল কিক মারা হবে। তো এরকম কিছু নিয়ম তুমি উপরে বুঝতে পেরে যাবে। এবং সেটা তুমি কীভাবে বুঝতে পারলে, পিওরলি অবজারভেশনের উপর। তুমি অনেকক্ষণ ধরে খেলাটা দেখছো, তার ফলেই এটা বুঝতে পেরেছো। সেম টাইপের ঘটনাই প্রকৃতিতে হচ্ছে। প্রকৃতি হচ্ছে কি একটা বিশাল বড় ফুটবল মাঠের মতো, এবং এই ফুটবল মাঠে কি হচ্ছে, অনবরতই খেলা চলছে। এবং আমরা দর্শক কী করছি, শুধুমাত্র খেলাটাকে অবজার্ভ করছি। আমরা এই প্রকৃতির কোনো নিয়ম কানুনই জানি না যে এখানে খেলাগুলো কীভাবে হচ্ছে। এখানে যেটা খেলা বলতে আমরা কী বুঝবো, খেলা বলতে আমরা বুঝবো ইভেন্ট বা ঘটনাকে। আমাদের প্রকৃতিতে ডেইলি যে ঘটনাগুলো হচ্ছে, সেই ঘটনাগুলোকে আমরা কী হিসাবে দেখছি, খেলা হিসাবে দেখছি। এবং এই ডেইলি ঘটনাগুলো কীভাবে হচ্ছে, কোন নিয়ম মেনটেন করে হচ্ছে, সেগুলোও আমরা জানি না। আমরা কী করছি, দীর্ঘক্ষণ থেকে অবজার্ভ করছি, এবং অবজার্ভ করার ফলে আমরা কিছু বেসিক নিয়মকে খুঁজে পাচ্ছি। আমরা কী করছি, কিছু বেসিক রুলসকে বা কিছু বেসিক লকে খুঁজে পাচ্ছি, এবং প্রকৃতিতে এই ঘটনাগুলো এই বেসিক লকেই ফলো করে হচ্ছে। তো এই যে অবজারভেশনের মাধ্যমে এই বেসিক লগুলোকে ডিসকভার করা বা খুঁজে পাওয়াটাই হলো কি ফিজিক্সের কাজ। বোঝা গেল কি জিনিসটা? এই যে অবজারভেশনের মাধ্যমে, কার মাধ্যমে, অবজারভেশন এর মাধ্যমে প্রকৃতি যে বেসিক ল ফলো করে, সেই লগুলিকে ডিসকভার করা বা খুঁজে বের করা করাই হলো ফিজিক্সের কাজ। আশা করি তোমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে ফিজিক্স আসলে কী করছে, এই লগুলোকে খুঁজে বের করছে। এখানে আরও একটা জিনিস আছে যে তুমি যদি খেলাটাকে, এখানে আরও একটা জিনিস আছে যে কিছু ভুল হতে পারে কিনা।
কীরকম ভুলের কথা বলছি আমি এখানে, যে তুমি তো অবজার্ভ করছো, অবজার্ভ করতে করতে তুমি হয়তো ভেবে নিয়েছো যে এই নিয়মটা এরকম হওয়া উচিত, কিন্তু এরকম হচ্ছে না। কীরকম একটা এক্সাম্পল দিয়ে বলি। তো আমরা সকলে কি জানি যে গোলকিপার বলকে হাত দিয়ে ধরতে পারে। তুমি কি দেখতে পাচ্ছ যে আচ্ছা এই প্লেয়ারগুলো বলকে হাত দিয়ে ধরতে পারবে না, কিন্তু গোলকিপার একমাত্র প্লেয়ার, সে কী করবে, সে বলটাকে হাত দিয়ে ধরতে পারবে। তুমি তখন ভাবলে যে আচ্ছা গোলকিপার তাহলে এই মাঠের সব জায়গাতেই হাত দিয়ে ধরতে পারবে। গোলকিপার যদি কোনো কারণে এখানে চলে আসে, সে এখানেও বলটাকে হাত দিয়ে ধরতে পারবে। এইরকম হয়তো তুমি ভেবেছো যে এই রুলস হচ্ছে এটাই, যে গোলকিপার মাঠের যে কোনো জায়গা থেকেই বলকে হাত দিয়ে ধরতে পারবে। কিন্তু কিছুক্ষণ পরেই যখন এরকম একটা ঘটনা ঘটলো, কীরকম ঘটনা, যে গোলকিপার বেরিয়ে চলে আসছে আর এরকম জায়গাতে গোলকিপারের হাতে বল লেগে গেছে। এবার তুমি তখন কি দেখতে পাচ্ছ যে যে রেফারি আছে সে সেটাকে ফাউল বলে ঘোষণা করে দিল, তাকে রেড কার্ড দিয়ে দিল। তখন তুমি ভাবলে আচ্ছা এই নিয়মটা আমি ভুল ভেবেছিলাম, এই নিয়মটা এরকম হবে না। তার মানে কি, প্রথমে তুমি ভেবেছিলে যে গোলকিপার যে কোনো জায়গাতেই তোমার হচ্ছে বলকে হাত দিয়ে টাচ করতে পারে, কিন্তু তুমি পরে কি দেখলে যে না 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 পারে না। সো তাহলে তুমি এখানে কী করলে, যে তোমার যে আগে যে অবজার্ভ করেছিলে, অবজার্ভ করার ফলে তুমি যে ভুলটা পেয়েছো, সেই ভুলটাকে তুমি কী করলে, পরে সলভ করে নিলে। তো ফিজিক্সে এই জিনিসটা সম্ভব, যে হতে পারে তোমার অবজারভেশনের ফলে তুমি যে লটা পেয়েছো সেটা ভুল, এটা হতেই পারে। পরবর্তীতে ধরো অন্য কোনো সায়েন্টিস্ট সে অবজার্ভ করে সঠিক লটা পেয়ে গেছে। এইটা ধরো তুমি প্রথমে যে অবজারভেশনের ফলে যে লটা পেয়েছো সেটাকে তুমি বলছো ল 1, এবং সেটা তুমি কী পেয়েছো, ভুল পেয়েছো। পরবর্তীতে তুমি যখন অবজার্ভ করছো তখন তুমি বুঝতে পারছো আচ্ছা না, ল 1কে ফলো করছে না, ল যেটা তুমি নতুন পেয়েছো সেটাকে আমরা ল 2 বলছি, সেই নিয়মটাকে ফলো করছে। জিনিসটা ক্লিয়ার? তো সেখানে সেই মিস্টেকটাকে কারেক্ট করার অপশন থাকে। তো তখন সেই 1 নাম্বার যে সূত্র সেটাকে ফলো করা হবে না, সেটা 2 নম্বর সূত্র তাকে ধরা হবে। তো ফিজিক্সে কি হয়, যে এরকম যদি আমরা অবজারভেশনের ফলে যদি কিছু ভুল পেয়ে থাকি, কিছু ভুল ল বা কিছু ভুল সূত্র যদি আমরা ডিসকভার করে থাকি, এবং পরে যদি সেই সূত্রটাকে সঠিক করা হয়, সঠিক ফর্মে পাওয়া যায়, সঠিক রূপে পাওয়া যায়, তো সেই যে পরবর্তী যে সঠিক রূপ, সেই রূপটাতেই অ্যাকসেপ্ট করা হবে। এক্সাম্পল দিয়ে বললাম যে প্রথমে এক্সাম্পলে আমরা কি হলো, যে গোলকিপারটা প্রথমে তোমরা ভেবেছিলে যে গোলকিপার পুরো মাঠেরই মধ্যে হাত দিয়ে বলটাকে ধরতে পারবে, সেটা ছিল তোমার ধরনের সূত্র এক। প্রথমে তুমি ভাবলে যে গোলকিপার পুরো মাঠেই বলকে হাত দিয়ে ধরতে পারবে, কিন্তু কিছুক্ষণ পরে তুমি কি দেখতে পারলে, যে গোলকিপার যখন তোমার ওই আগের স্লাইডটাতে যাচ্ছি, তোমার হচ্ছে এই যে সাদা বক্সটা আছে, এই সাদা বক্স এর বাইরেই যদি হাত দিয়ে দিচ্ছে, তোমার রেফারি ফাউল দিয়ে দিচ্ছে। তার মানে কি, প্রথমে তুমি যে অবজার্ভ করেছিলে সেই অবজার্ভটা ভুল অবজার্ভ করেছিলে, এবং সেই অবজারভেশনের ফলে তুমি যে সূত্রটা বানিয়েছিলে সেই সূত্রটাও কি ছিল, ভুল ছিল। পরে তুমি বুঝতে পারলে আচ্ছা এটা এরকম হচ্ছে না, যে গোলকিপার শুধুমাত্র এই বক্সের মধ্যেই, গোলকিপার কি, যে শুধুমাত্র এই সাদা বক্সের মধ্যেই হাত দিয়ে ধরতে পারবে, বাইরে কোথাও হাত দিয়ে ধরতে পারবে না, সেটা হচ্ছে তোমার সঠিক সূত্র। তো ঠিক এইভাবে ফিজিক্সের ক্ষেত্রেও এই জিনিসটা করা যায়, যে ফিজিক্সের প্রকৃতিতে আমরা হয়তো অবজার্ভ করছি কোনো একটা ঘটনা, আমার হয়তো মনে হচ্ছে যে এইটা এই সূত্রকে মেনটেন করছে, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি যে না, এটা সেই সূত্র মেনটেন করছে না, সেটা অন্য কোনো সূত্র মেনটেন করছে। তো আমরা চুপচাপ অন্য যে সূত্রটা, যেটা সঠিক সূত্র, সেটাতে আমরা অ্যাকসেপ্ট করে নেব। বোঝা গেলো, এই জিনিসটা ফিজিক্সে হয়ে থাকে। তো এই অবধি কোনো সমস্যা কারো কোনো রকমের ডাউট, যে আসলে কি হলো, তোমরা কি বুঝতে পারলে যে মানে ফিজিক্স জিনিসটা কি, ফিজিক্স আসলে কি কাজ করে, সেই জিনিসটা আসলে বুঝতে পারলে? তো আরেকবার আমি মনে করে দিই যে ফিজিক্স হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং নেচার, আন্ডারস্ট্যান্ডিং দি নেচার, প্রকৃতিকে বোঝা, প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে বারবার, এবং সেটা আমরা কীভাবে করি, আমরা কীভাবে প্রকৃতিকে বোঝার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি অবজারভেশনের মাধ্যমে। আমরা কার মাধ্যমে বোঝার চেষ্টা করি? অবজারভেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এবং অবজারভেশনের মাধ্যমে আমরা কী বুঝি, যে প্রকৃতিতে ঘটনাগুলো কিছু বেসিক রুলসকে ফলো করছে, কিছু বেসিক রুলস বলতে পারো বা সূত্র বলতে পারো, সেগুলোকে ফলো করছে। এবং সেই জিনিসটা যে আমরা উদ্ধার করে নিলাম, যে অবজারভেশনের মাধ্যমে এই বেসিক রুলসগুলোকেই খুঁজে বের করা, সেটাই হচ্ছে আমাদের ফিজিক্স। তো আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যে গ্রুপে, সেখানে অবশ্যই টেক্সট করবে, অথবা কমেন্টে টেক্সট করবে। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে হোয়াটসঅ্যাপেই টেক্সট করো, কারণ হোয়াটসঅ্যাপের যে টেক্সটটা সেটা আমি ডাইরেক্টলি, মানে ফোনটা আমার হাতে থাকে সবসময়, তো হোয়াটসঅ্যাপটা অন থাকে।
তো সেখানে আমি খুব তাড়াতাড়ি তোমাদের এই ডাউটগুলোকে ক্লিয়ার করে দিতে পারবো। তো এটাই ছিল তোমাদের ফিজিক্সের ইন্ট্রোডাকশন। তারপরে আরও একটা জিনিসও আমরা দেখব, যে ছোট থেকেই তোমরা কি দেখেছো যে ফিজিক্স পড়তে পড়তে আবার হঠাৎ করে অঙ্ক চলে আসে, এবং তোমরা সেগুলো কী বলো, ফিজিক্সের অঙ্ক। ফিজিক্সের অঙ্ক ক্লাস 10-এ দেখেছো লাইটের চ্যাপ্টারে, আলো যেখানে আছে সেখানেও অঙ্ক আছে। তোমার হচ্ছে কি বলে তাপ বলে যে চ্যাপ্টারটা আছে সেখানেও অঙ্ক আছে। ক্লাস 9-এর একমাত্রিক গতি বা অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেখানেও অঙ্ক আছে। তাহলে তোমরা দেখে বুঝতে পারছো কি যে ফিজিক্স পড়তে গেলে আমাদেরকে অঙ্ক করতে হবে। তো ফিজিক্স এবং অঙ্ক এর মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, একটা ভালো কী আছে, রিলেশন আছে, একটা ভালো রিলেশন আছে। তো সেই সম্পর্কটাকে বুঝতে হবে যে ফিজিক্স এবং অঙ্ক এর মধ্যে কীরকম রিলেশন আছে। তাহলে তারপরের হেডিং দাও, নেক্সট যেটা হেডিং হবে আমাদের, সেই হেডিংটা হবে রিলেশন বিটুইন ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স আর ফিজিক্সের মধ্যে কোন মধুর সম্পর্ক আছে সেটা একটু আমরা দেখব। রিলেশন বিটুইন ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স। তো তার জন্য আমরা একটা সূত্রকে দেখব। সূত্র বলতে এগুলোটা নিয়ে নিই, যেমন নিউটনস ল অফ গ্র্যাভিটি, মানে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র কি বলেছে? এটা নিউটনের মহাকর্ষ সূত্র যে আমাদের এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু মধ্যে কি আছে, একটা আকর্ষণ বল আছে। একটা কি আছে? আকর্ষণ বল আছে। এবং এই আকর্ষণ বলেরই জন্য তুমি যদি একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দাও, সেই বস্তুটা আবার কোথায় চলে আসবে? নিচের দিকে চলে আসবে। এবং এই আকর্ষণ বলেরই জন্য সূর্য, পৃথিবী, মানে পৃথিবী সূর্যকে এইভাবে প্রদক্ষিণ করছে। কার জন্য এটা করছে? সেই মহাকর্ষ সূত্রের জন্য। এবং মহাকর্ষ সূত্র কি বলছে? যে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে কি আছে? আকর্ষণ বল আছে। কিন্তু তুমি যদি দেখো তো সূর্য আর চাঁদ বলছি না, সূর্য আর পৃথিবী, এরও মধ্যে একটা আকর্ষণ বল আছে। আকর্ষণ বল আছে। তুমি যদি দেখো যে তুমি আর তোমার সামনে যে ফোনটা আছে, এখানে ধরো না তুমি আছো, আর তোমার সামনে যে ফোনটা আছে, এই দুটো হচ্ছে দুটো বস্তু। সেই বস্তু দুটোর মধ্যে এখানেও তোমার কি থাকবে? আকর্ষণ থাকবে। বা তোমার রুমে যখন একটা কোথাও কোনো একটা বস্তু আছে আর একটা বস্তু, তাদের মধ্যে কি আছে? আকর্ষণ বল আছে। তো এই পৃথিবীতে, বা আরও একটা এক্সাম্পল, যেমন তুমি আর তোমার সামনে যে বইটা আছে, সেই বইয়ের মধ্যে একটা আকর্ষণ বল আছে। কি বলছেন স্যার, বইয়ের সঙ্গে আকর্ষণ? সেটা তো হতে পারে না। কিন্তু নিউটন বলছে হ্যাঁ, তুমি আর তোমার বই, তোমাদের মধ্যে কি আছে? একটা ভালোবাসা আছে, একটা আকর্ষণ আছে। তো আমরা এখানে কি দেখব? যে এবার প্রতিটা ক্ষেত্রেই আকর্ষণ বল, এই ক্ষেত্রেও আকর্ষণ বল, এই ক্ষেত্রেও আকর্ষণ বল, এই ক্ষেত্রেও আকর্ষণ বল। তো আমরা এখান থেকে বুঝতে পারবো না যে কোনটাতে বেশি, এইটাতে আকর্ষণ বলটা বেশি নাকি এটাতে বেশি নাকি এটাতে বেশি, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এবং এখানেই বোঝার ক্ষেত্রেই জিনিসপত্রকে আলো ক্লিয়ারলি বোঝার জন্যই আমাদেরকে কে হেল্প করবে? আমাদের হেল্প করবে ম্যাথামেটিক্স। তাহলে ম্যাথামেটিক্স কী কাজ করবে এখানে? যে ফিজিক্সের যে কনসেপ্ট আছে, ফিজিক্সের যে ধারণা আছে, ফিজিক্সের যে ধারণা, সেটিকে ভালো করে বোঝার জন্য ম্যাথামেটিক্স হেল্প করে থাকে। ম্যাথামেটিক্স হেল্প করে থাকে। তো ম্যাথামেটিক্স আসলে কী করে? যে ফিজিক্সের যে কনসেপ্ট, ফিজিক্সের কনসেপ্ট কোনটা? ফিজিক্সের যেটা ধারণা সেটা হচ্ছে যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল আছে, এটা হচ্ছে ফিজিক্সের ধারণা। এবং ম্যাথামেটিক্স আমাদেরকে কী করছে? যে এই যে আকর্ষণ বল, সেটা কত, কার ক্ষেত্রে বেশি, কার ক্ষেত্রে কম, এই আকর্ষণ বলের মান কত, সেটা আমরা কী করে বুঝতে পারছি? সেটা আমরা বুঝতে পারছি ম্যাথামেটিক্সের সাহায্যে। তাহলে এই এক্সাম্পলটা ধরছি যে ম্যাথামেটিক্স আমাদের কী বলছে? যে আমরা তোমার ধরো তুমি, এটা তোমার ভর হচ্ছে m1, এটা ধরো তুমি, আর এটা হচ্ছে তোমার সেই বই যার মধ্যে আমরা এখন আকর্ষণ বল বের করব, এটার ভর আমরা কত ধরে নিচ্ছি? m2। এবং তুমি আর তোমার বই এর মধ্যে যে দূরত্ব, সেটাকে আমি বলছি r। তো নিউটনের যে আকর্ষণ বল, সেটা ম্যাথামেটিক্স আমাদেরকে কী বলছে? ম্যাথামেটিক্সের থেকে আমরা এটা পেয়ে যাই যে তার মান হবে m1 m2/r², এইভাবে। তো এটা তো আমার সূত্র ছিল না। সূত্র আমার কী ছিল? যে দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করে। কিন্তু আকর্ষণ বলের মানটা কত, সেটা আমরা কোত্থেকে বুঝতে পারছি? এই সূত্রটা থেকে। এবং এই সূত্রটা কোত্থেকে এসছে?
ম্যাথমেটিক্সকে আমরা ইউজ করেছি এখানে। ম্যাথমেটিক্সকে ইউজ করার ফলে আমরা এই ফর্মুলাটা পেয়েছি। ঠিক একইভাবে আরও কিছু সূত্র আছে, তারও কিছু গাণিতিক রূপ আছে, যেটা তোমরা অলরেডি আগে দেখেছো। যে এখানে ধরনের একটা আধান আছে Q1, এখানে একটা আধান আছে Q2, এবং আমরা কি জানি যে এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটাকে যদি আমরা F বলি, ও আধানের মধ্যে দূরত্বটাকে আমরা বলছি তোমার R, তো সেটা কি হয় Q1 Q2 বাই R স্কোয়ার, এবং সেটাকে আমরা কী নামে চিনি? কুলম্বস ল। তো কুলম কি এইটা বলেছিল যে ফোর্সের মান Q1 Q2 বা R স্কোয়ার? এটা তো আমরা ম্যাথামেটিক্সের থেকে পেয়েছি। কিন্তু ফিজিক্স তোমাকে কি বলছে? ফিজিক্স তোমাকে বলছে যে তুমি যদি দুটো আধানকে, যে কোনো দুটো আধানকে তুমি যদি R দূরত্বের মধ্যে রাখো, তাহলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল আর একটা বিকর্ষণ বল কাজ করবে, হয় আকর্ষণ বল না হলে বিকর্ষণ বল। এইটুকুই হচ্ছে ফিজিক্সের স্টেটমেন্ট। কিন্তু এই জিনিসটাকে তুমি যদি আরও ভালো করে বুঝতে চাও, আচ্ছা আকর্ষণ বল না বিকর্ষণ বল কোনটা কাজ করবে? বুঝতে পারছো কি জিনিসটা? যে এই যে বলটা দুটোই হতে পারে, আকর্ষণ হতে পারে অথবা বিকর্ষণ বল হতে পারে। কোনটা কাজ করবে, আকর্ষণ নাকি বিকর্ষণ? যদি আকর্ষণ বল কাজ করে তাহলে সেই আকর্ষণ বলের মানটা কত, এবং কিভাবে আমরা সেই প্রতি ক্ষেত্রে মানটা পাবো? কারণ প্রতিবার তো এরকম তো হতে পারে না যে Q1 এর মান হচ্ছে তোমার 1 কুলম আর Q2 এর মান 2 কুলম। বিভিন্ন ক্ষেত্রে এই আধানের মান বিভিন্ন রকমের হবে, তো তার ক্ষেত্রে বিভিন্ন বলের মান হবে, সেই মানগুলো আমরা কী করে বের করব? তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে আকর্ষণ বল না বিকর্ষণ বল, তারপর এই ফোর্সের মান বিভিন্ন ক্ষেত্রে কীরকম হবে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। কিন্তু ফিজিক্সের যে স্টেটমেন্ট সে এটা বলেনি, সে কি বলেছে? দুটোর মধ্যে আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল থাকবে, এইটুকুই শেষ। এই যে মানটা আকর্ষণ বল বিকর্ষণ বলের যে মান, সেটা যে আমরা এখানে দেখালাম যে সেটা Q1 Q2 বাই R স্কোয়ারের সঙ্গে F এর মান এটার সঙ্গে কী হবে? সমানুপাতিক হবে, পুরোটার সঙ্গে সমানুপাতিক হবে। সেটা আমরা কোথা থেকে পেয়েছি? ম্যাথামেটিক্স থেকে। যেমন তোমার নিউটনস ল কি বলেছিল যে ফোর্সের, নিউটনস ল কি বলেছিল যে যদি কোনো একটা বস্তু স্থির থাকে সে সারা জীবন স্থির থাকবে, যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে সে সারা জীবন গতিশীল থাকবে, এইটুকুই। পরে নিউটন কি করে? নিউটন ম্যাথামেটিক্সকে ইউজ করছে, এবং ম্যাথামেটিক্সকে ইউজ করার পর নিউটন সেই ফোর্সের যে মান হবে মাস ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, F=ma, সেই ফর্মুলাটা পেয়েছিল। এবং সেই ফর্মুলাটা কোত্থেকে সে পেয়েছে? ম্যাথামেটিক্সকে ইউজ করে। তো ফিজিক্স হচ্ছে কি আইডিয়াটা। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? এখান থেকে আমরা এই জিনিসটা জানতে পারলাম যে আমাদের যে ফিজিক্স সেটা হচ্ছে আমাদের আইডিয়াটা, আমাদের মাথাতে কি আইডিয়া আছে সেটা। এবং সেই আইডিয়াটাকে আরও ভালোভাবে ক্লিয়ারলি আমরা কীভাবে বুঝবো? সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের সাহায্যে। ম্যাথামেটিক্সের সাহায্যে। তো ম্যাথামেটিক্স যদি না থাকতো তো ফিজিক্সের এই ধারণাগুলোকে প্রিসাইজলি বা খুবই ভালোভাবে বোঝাটা অত্যাধিক বেশি কঠিন হতো, মানে মারাত্মক লেভেলের কঠিন হতো। যেহেতু ম্যাথামেটিক্সে আছে সেই জন্য এই জিনিসটা আমরা অতটা কঠিন বুঝতে পারছি না। তোমরা যেগুলোকে কঠিন মনে করছো সেগুলো আসলে কঠিন নয়, সেগুলোকে খুব সহজেই ব্যাখ্যা করার জন্য ম্যাথামেটিক্সকে ইউজ করা হয়েছে। তোমরা মনে করো আরে বাবা ফিজিক্সের ম্যাথামেটিক্স তো খুব কঠিন, না, এটা যদি ম্যাথামেটিক্স যদি না থাকতো তাহলে জিনিসটা হতো আসল কঠিন, তখন অত্যাধিক লেভেলের কঠিন হয়ে যেত জিনিসটা। কিন্তু যেহেতু ম্যাথামেটিক্স আছে তো সেই জন্য আমাদের জিনিসগুলো কী হয়ে গেছে? অনেকটা বেশি সহজে আমরা বুঝতে পারছি। মানে দুটো আধান যেটাকে তুমি দেখতেই পাবে না, তাদের মধ্যে তুমি ফোর্স ক্যালকুলেট করে নিচ্ছ জাস্ট বসে বসে, জাস্ট একটা ফর্মুলা F=, তোমার যদি আমি ভালোভাবে লিখি 4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার, এইটুকু ফর্মুলা ইউজ করে তুমি সে ফোর্সটাকে ক্যালকুলেট করে নিচ্ছ, এবং তুমি সে চার্জটাকে দেখতেই পারছো না। যদি আমি এক্সাম্পল নেই, যে ধরে নাও এটা একটা নিউক্লিয়াস, আর এর চারপাশে, নিউক্লিয়াসের চারপাশে কে ঘোরে? ইলেকট্রন ঘোরে। তো এই যে ইলেকট্রন, এটা হচ্ছে একটা চার্জ, নেগেটিভ চার্জ। এই যে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার কি একটা পজিটিভ চার্জ, এবং এদের মধ্যে যে দূরত্ব হবে সেই দূরত্ব যদি আমরা মান জানি, ধরো 10⁻⁻15 মিটার, এই যে দূরত্ব আর এর মান হচ্ছে 10⁻⁻15 মিটার। তাহলে এই দুটো আধান মানে একটা ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে তোমরা বের করে নিতে পারবে। কিন্তু একবার ভাবো যে যদি তোমার কাছে এই ফর্মুলাটা না থাকতো, তুমি কি বলতে পারতে যে আকর্ষণ বলের মানটা 10 নিউটন বা 20 নিউটন? তুমি বলতেই পারতে না, তুমি জাস্ট বলতে পারতে যে আকর্ষণ বল আছে। ম্যাথামেটিক্স আছে বলেই যে তুমি এই প্রিসাইজ ক্যালকুলেশনটা করতে পারছো যে আচ্ছা এই ক্ষেত্রে 10 নিউটন কাজে লাগবে। জিনিসটাকে বোঝাতে পারছি কি পারছি না? আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আরও একটু ভালোভাবে আমরা যদি এই জিনিসটাকে ডিসকাস করি, একটা খুব ভালো এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা আমরা একটু দেখছি। কীরকম এক্সাম্পল? যে ধরো নাও তুমি
সে ছেলে বা মেয়ে যেই হতে পারে, সে কোনো একজনকে পছন্দ করে। সিম্পলভাবে আমি এটাকে ধরছি বয়, এক্সাম্পল হিসাবে ধরছি, এটাকে ধরছি আমি একটা গার্ল। তো সেই ছেলেটা কী করে, সে সেই মেয়েটাকে পছন্দ করে এবং সে তাকে জানাবে তার মনের কথা। সে কী জানাবে? তার মনের কথা। এবার মনের কথাটা সে কিভাবে জানাতে পারে? সে মোটামুটিভাবে জানাতে পারে, জাস্ট কোনো মতোভাবে জানিয়ে দিল। অথবা তার যদি ভোকাবুলারি খুব ভালো থাকে, কি ভোকাবুলারি বা তার কমিউনিকেশন স্কিল, বা তার ওয়ার্ড স্টক, যে সে শব্দ অনেক বেশি জানে, যেটাকে আমরা ওয়ার্ড স্টক বলি, যে তুমি কত বেশি শব্দ জানো। এই তিনটে জিনিস যদি তার মধ্যে থাকে, কি যে ছেলেটার খুব ভালো কথা বলতে পারে, সে অনেকগুলো শব্দ জানে, তার মধ্যে ওয়ার্ড স্টক অনেক আছে, সে অনেক ভালো ভালো শব্দ জানে, তার কমিউনিকেশন স্কিলটা খুবই ভালো, তাহলে এই ছেলেটা তার মনের কথাটাকে খুব স্পষ্ট সহকারে এবং খুবই ভালোভাবে বলতে পারবে। তার যে মনের কথা, সেটাই হচ্ছে তার আইডিয়াটা, তার মনের মধ্যে এই কথাটাকে আছে, এবং সেটাকে সে কীভাবে বলতে পারছে খুব ভালোভাবে। কখন বলতে পারবে? যখন সে ভোকাবুলারি, কমিউনিকেশন স্কিল আর ওয়ার্ড স্টক এগুলো খুবই ভালোভাবে জানবে। যদি সে জানে, তবে তার মনের কথাটাকে সে খুব ভালোভাবে বলতে পারবে, সে মেয়েটাকে বা ছেলেটাকে, যাই হোক না কেন। কিন্তু তার মধ্যে যদি এই তিনটে জিনিস না থাকতো, ভোকাবুলারি না থাকতো, কমিউনিকেশন স্কিল না থাকতো, সে ওয়ার্ক স্টক না থাকতো, তখন সে হয়তো বলতেই পারতো না তার মনের কথা খুব ভালোভাবে, বা বলতে গিয়ে আটকে যেত, বা ভয়ে পেতো, অনেক কিছু হতো। বোঝা যাচ্ছে কি জিনিসটা? তাহলে তোমার মনের কথা, সেটাকে তুমি কি করতে পারো? মনের কথা সেটাকে তুমি ফিজিক্সের সঙ্গে তুলনা করতে পারো, যে মনের কথাটাই হচ্ছে কি ফিজিক্স। এবং তোমার লক্ষ্য কি? তোমার লক্ষ্য হচ্ছে এই পার্সনটাকে গিয়ে বলা, এই পার্সনটাকে তোমার মনের কথাটা স্পষ্টভাবে বলা। এবং সেই বলাতে তোমাকে হেল্প কে করবে? যদি তুমি ভালোভাবে বলতে চাও, তোমাকে হেল্প করে ভোকাবুলারি, তোমার কমিউনিকেশন স্কিল আর তোমার ওয়ার্ড স্টক। এই তিনটা জিনিসই তোমাকে হেল্প করবে এই মনের কথাটাকে ভালোভাবে বলার জন্য। তোমার মধ্যে যদি এই তিনটা ভালো থাকে, তাহলে তুমি মনের কথাটা খুবই ভালোভাবে বলতে পারবে এবং সে খুব ভালোভাবে বুঝতে পারবে। তোমার মধ্যে যদি এই তিনটা জিনিস না থাকে, তাহলে তুমি স্পষ্ট শব্দে কথাটাই বলতে পারবে না, এবং তুমি যদি তোমার মনের কথাকে স্পষ্ট না বলতে পারো, তাহলে সে বুঝতেও পারবে না। তাহলে তোমার মনের কথা যদি ফিজিক্স হয়, তাহলে এই যে ভোকাবুলারি, কমিউনিকেশন স্কিল আর যে ওয়ার্ড স্টক, এগুলো হচ্ছে কি ম্যাথামেটিক্স। তাই তো আমরা করছি, যে আমাদের আমরা অবজারভেশনের মাধ্যমে আমরা কিছু পেয়েছি এবং সেটা আমার মনের মধ্যে আছে, যে আচ্ছা দুটো আধানের মধ্যে বা দুটো বস্তুর মধ্যে আকর্ষণগুলো কাজ করে। এবং তখন যদি আমার ম্যাথামেটিক্স খুব স্ট্রং থাকে, তাহলেই আমি এই যে বলটা, এটাকে আমি ফর্মুলার আকারে লিখতে পারবো। এবং আমি যদি এটাকে ফর্মুলার আকারে লিখতে পারি, তাহলে পৃথিবীর বাকি লোকজন যারা পড়াশোনা করবে, তারা সেটাকে খুব ভালোভাবে বুঝতে পারবে। জিনিসটাকে ক্লিয়ার নয়? তাহলে আমার যে আইডিয়া, যেটা আমি অবজারভেশনের মধ্যে দিয়ে পেয়েছি, যেটা আমার মনের কথা, সেটা আমি কি করতে পারছি? খুব ভালোভাবে মনের মধ্যে রাখতে পারছি। এবং যদি ম্যাথামেটিক্স আমার খুব ভালো জানা থাকে, তাহলে সেগুলো আমরা খুব ভালোভাবে প্রকাশও করতে পারবো। তাহলে আশা করি এটা থেকে তোমরা বুঝতে পারলে ফিজিক্স আর ম্যাথামেটিক্সের মধ্যে রিলেশন। তোমার যদি ম্যাথামেটিক্স খুব ভালো হয়, তাহলে তুমি অবশ্যই ফিজিক্সে খুবই ভালো করবে। ওই জন্য যখন তুমি এইচএসের পরে যদি কখনো ফিজিক্স নিয়ে পড়তে যাও, তুমি দেখবে কলেজগুলোতে ফিজিক্সের সঙ্গে ম্যাথামেটিক্সের নাম্বারটাও জিজ্ঞেস করবে। কারণ তার যদি এই সমস্ত জিনিস, যদি ম্যাথামেটিক্স স্ট্রং না থাকে, তাহলে সে ফিজিক্সের আইডিয়াগুলোকে কী করে ভালোভাবে লিখতে পারবে না লিখতে। তাহলে অবশ্যই ফিজিক্সের জন্য ম্যাথামেটিক্স এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। ওই জন্য বলা হয়, যার ম্যাথামেটিক্স ভালো, তার ফিজিক্স এমনিতেই ভালো হয়ে যাবে। তো আশা করছি এখান থেকে ফিজিক্স আর ম্যাথামেটিক্সের মধ্যে যে সম্পর্ক, সেটা তোমরা বুঝতে পারলে। এবং অবশ্যই যে ম্যাথামেটিক্সগুলো আছে, ক্লাস 11-এর ম্যাথামেটিক্স, ক্লাস 12-এর ম্যাথামেটিক্স, সেগুলো তোমরা খুবই ভালোভাবে পড়বে। ক্লাস 1 to 10 সেই অঙ্কগুলোও তোমরা খুব ভালোভাবে করেছো, এটাই আশা করি। একটু জল খেয়ে নিই, 1 সেকেন্ড, বকে বকে গলাটা লেগে গেল। এই অবধি আশা করি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হলো। এই অবধি আশা করি তোমরা বুঝতে পারলে যে ফিজিক্স জিনিসটা কি। এই প্রশ্নটা উত্তর পেয়ে গেছো, হোয়াট ইজ ফিজিক্স। এই প্রশ্নটা উত্তর তোমরা পেয়ে গেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে। আর একটা জিনিস তোমরা এখান থেকে পেয়ে গেছো, কি রিলেশন বিটুইন ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স, রিলেশন বিটুইন
ম্যাথ অ্যান্ড ফিজিক্স কীরকম রিলেশন? ভাই ভাইয়ের রিলেশন, ভাই ভাই ব্রো, ভাই ভাইয়ের রিলেশন, তাই তো? ম্যাথমেটিক্স না থাকলে ফিজিক্স বোঝা অত্যাধিক কঠিন, তো ম্যাথমেটিক্সে স্ট্রং হতেই হবে। এখানে আরও একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিই যে ম্যাথমেটিক্স কিন্তু ফিজিক্স নয়, ম্যাথমেটিক্স ইজ নট ফিজিক্স, ম্যাথমেটিক্স ফিজিক্স নয়। তাহলে ম্যাথমেটিক্সটা আসলে কি? ম্যাথমেটিক্স হচ্ছে ফিজিক্সের ভাষা, ম্যাথমেটিক্স হচ্ছে ফিজিক্সের ভাষা বা ল্যাঙ্গুয়েজ। ম্যাথমেটিক্স হচ্ছে ফিজিক্সের ভাষা। তোমার যদি ভাষা খুব ভালো থাকে তাহলে তুমি তোমার মনের কথা খুব ভালোভাবে বুঝতে পারবে। তুমি যদি ভাষাতে খুব স্ট্রং হও তাহলে তোমার ফিজিক্সও খুব স্ট্রং হবে। তুমি যদি ভাষাতে দুর্বল হও তাহলে তোমার ফিজিক্সও অটোমেটিক্যালি দুর্বল হতেই হবে। বোঝা গেল জিনিসটা? তাহলে কেউ যদি বলে ম্যাথমেটিক্স কি, তো ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। তো এই জিনিসটাকে খুব ভালোভাবে খেয়াল রাখবে। তাহলে আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো ম্যাথমেটিক্স আর ফিজিক্সের মধ্যে কীরকম সম্পর্ক। তো আমাদের যে ফিজিক্সের এটা ছিল আজকে ইন্ট্রোডাকশন, এবং আমরা এই কোর্সটাকে কীভাবে প্রোগ্রেস করবো সেই জিনিসটা একটু আমি হালকা করে বলে দিচ্ছি। তো এরপরের দিনে আজকে এই অবধি থাকবে। তোমাদের আজকে আমি ইন্ট্রোডাকশন দিলাম ফিজিক্স কী এবং ফিজিক্সের ইউজ। হ্যাঁ, এই জিনিসটা বলা হয়নি যে ফিজিক্সের ব্যবহার। তো ফিজিক্সের ব্যবহার সব দিকেই আছে, কোথায় নেই? মেডিকেল সায়েন্সেও আছে, মেডিকেল সায়েন্সে সেখানে ডক্টররা যে এক্স রে ইউজ করে সেটা ফিজিক্সের কনসেপ্ট থেকেই আবিষ্কার করা। যেই তোমার ইউএসবি আলট্রাসোনোগ্রাফি, ইউএসজি, সেটাও তোমার ফিজিক্সের কনসেপ্ট থেকেই এই মেশিনটাকে তৈরি করা হয়েছে। তারপরে এমআরআই, এই যে মেশিনটা যেটা তোমার হচ্ছে মেডিকেল সায়েন্সের সব থেকে মানে ভালো মেশিন বলা যায়, সেটাও তোমার কোত্থেকে আবিষ্কার করা হয়েছে? ফিজিক্সের কনসেপ্ট থেকেই আবিষ্কার করা হয়েছে। তাছাড়াও তুমি যদি তোমার আশেপাশে দেখো, তোমার ফোন, এই যে ফোনটাকে বানানো হয়েছে, কীভাবে বানানো হয়েছে? ফিজিক্সের কনসেপ্ট থেকেই বানানো হয়েছে। তোমার ঘরের লাইট, তোমার ফ্যান, এ টু জেড, তোমার বাড়ির বিল্ডিংটা কত সিকিউর, এই যে বড় বড় বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, এই সব কিছুই যা তুমি তোমার আশেপাশে দেখতে পাচ্ছ এ টু জেড সব কিছু কী দিয়ে তৈরি হয়েছে? ফিজিক্স দিয়েই তৈরি হয়েছে। তো তোমার জীবনকে ফিজিক্স অনেকভাবেই ইফেক্ট করে। যদি ফিজিক্স না থাকতো তাহলে মেডিকেল সায়েন্সে তো উন্নতি হতো না, ইঞ্জিনিয়ারিংয়ে তো উন্নতি হতো না, না তুমি এরোপ্লেন দেখতে পেতে, না তুমি সাবমেরিন দেখতে পেতে, না তুমি আর অন্য কিছু দেখতে পেতে। ফিজিক্সের ফলে তুমি আরও একটা জিনিসও জানতে পারছো। ফিজিক্সের ফলে কী হয়েছে? যে মানুষ চাঁদে গেছে। কিছুদিন আগে দেখতে পেলে যে ইন্ডিয়া মঙ্গলযান পাঠালো, মঙ্গলয়ান। তার কিছুদিন পরে দেখতে পেলে যে তোমার হচ্ছে ইসরো বা আমাদের যেটা হচ্ছে স্পেস অর্গানাইজেশন, সেটা তোমার সূর্যের সানের কাছে একটা তোমার স্পেস ক্রাফট সেটাকে পাঠালো। নাসা এগুলো যে রিসার্চ করে, এগুলো কার উপর রিসার্চ করে? ফিজিক্সের উপরে রিসার্চ করে। এরা মহাকাশ নিয়ে রিসার্চ করে, সেটাকে বলা হয় অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজিও বলা হয়। অ্যাস্ট্রোফিজিক্স আছে, কসমোলজি। তোমার যে চোখ ক্লাস 10-এ হয়তো পড়েছো, সেই চোখটা কার মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। এটাকেও আমরা ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করতে পারি সব কিছু। তো ফিজিক্সের কনসেপ্টগুলোকে ইউজ করে অনেক কিছু আবিষ্কার করা হয়, এবং সেই আবিষ্কারগুলোই আমাদের জীবনকে সহজ বানায়। যেমন গাড়ি, এই যে লাইট, এই লাইটটা কে আবিষ্কার করেছে? এই যে লাইট, সেটা কার উপর বেস করে আছে? অল্টারনেটিং কারেন্টের উপর বেস করে আছে। এবং অল্টারনেটিং কারেন্ট কে আবিষ্কার করেছে? নিকোলা টেসলা। তো ফিজিক্স কোনো না কোনোভাবেই তোমার জীবনকে প্রভাবিত করবেই। তো এটাই হচ্ছে ফিজিক্সের গুরুত্ব। এই জিনিসটা একটু বলা ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো না কেন ফিজিক্স পড়বে। কারণ ফিজিক্স করলে এই সমস্ত জিনিসপত্র আবিষ্কার করতে পারবে যেগুলো মানুষের জীবনকে আরও বেশি সহজ বানাবে। এবং ফিজিক্সে স্কোপও প্রচুর আছে, তাই জন্য তোমরা ফিজিক্স নিয়ে পড়বে। মেডিকেল সায়েন্সেও তুমি দেখতে পাচ্ছ ফিজিক্সের প্রচণ্ড ইউজ। যে বিল্ডিং বানিয়েছে, সেই বিল্ডিংটা কোনো ইঞ্জিনিয়ার বানিয়েছে, সে ফিজিক্স পড়ে। বা যেই সূচ বা যে কাঁচি ইউজ করে বা যেই চাকু ইউজ করে ডক্টররা, সেটাও কোনো না কোনো ইঞ্জিনিয়ার বানিয়েছে, এবং সে কী পড়েছে? ফিজিক্স পড়েছে। তো আশা করি এই অবধি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমাদের যে কোর্সটা হবে, যে ব্যাচটা বা কোর্সই বলছি, সেটা কীভাবে হবে? এরপরের দিন আমরা কী করবো? এরপরের দিন আমরা কিছু ম্যাথামেটিক্স করব।
এরপরে আমরা কী করবো, কিছু ম্যাথামেটিক্স, ডিপ নয়, কিছু পুরোনো জিনিস রিভিশন করবো আর কিছু নতুন জিনিস শিখবো। নতুন জিনিস কী শিখবো? নতুন জিনিস আমি বলে দেবো। এটা হচ্ছে তোমার বেসিক ম্যাথামেটিক্স, এটা কী বলা হয়, বেসিক ম্যাথামেটিক্স ফর ফিজিক্স, মানে ফিজিক্সের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই আমরা আপাতত পড়বো। আর ম্যাথ ক্লাস যখন তোমাদের চলবে, সেই ম্যাথ ক্লাসে এই সমস্ত কনসেপ্ট নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। সেখানে আমরা কী করবো, সেখানে আমরা একটু হালকা করে অ্যালজেব্রা দেখে নেব, বীজগণিত। সেখানে আমরা হালকা করে একটু ট্রিগোনোমেট্রি দেখে নেব, ত্রিকোণমিতি, এর যে লসগুলো আছে সেগুলোকে একটু দেখে নেব, টিআর বা ট্রিগোনোমেট্রি 1 2 3 4। সেখানে একটু হালকা করে আমরা জিওমেট্রি দেখে নেব, জিওমেট্রি। নতুন যেটা জিনিস দেখবো সেটা হচ্ছে ক্যালকুলাস বা কলনবিদ্যা, ক্যালকুলাস। এক সেকেন্ড, এটাকে একটু মিশিয়ে দেই। হ্যাঁ, ক্যালকুলাস। এবং ক্যালকুলাসের মধ্যে আমরা কী দেখবো, ডেরিভেটিভস আর ইন্টিগ্রেশন। এটা হচ্ছে তোমার অবকলন, আর এটা হচ্ছে সমাকলন। এই সমস্ত জিনিস আমরা দেখব। আর একটু আমরা লগারিদম দেখব, লগ। এই সমস্ত কনসেপ্ট আমরা একটু হালকা করে দেখে নেব, এবং এগুলোকে কমপ্লিট করার পর যেগুলো আমাদের বেসিক, আর গ্রাফস, এগুলোকে আমরা একটু হালকা করে দেখে নেব ভালোভাবে। তো দেখে নেওয়ার পর আমরা ফিজিক্সের যে তোমাদের বইয়ের চ্যাপ্টার সেগুলো দেখব। এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো যদি ভালোভাবে না জানো তো কী হবে, যে তোমার ফিজিক্স পড়তে গিয়ে বারবারে অসুবিধাতে পড়বে। তো এই জিনিসগুলোকে ভালোভাবে শিখে নিতে হবে। স্পেশালি এগুলো তো তোমরা মোটামুটি জানো, স্পেশালি ক্যালকুলাস পার্টটা, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন, যেটা তোমাদের প্রথম চ্যাপ্টার থেকেই আছে, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের কনসেপ্ট, সেটা খুবই কাজে লাগে ফিজিক্সে। তো এগুলো জিনিসকে আমরা ভালোভাবে দেখে নেবো। এরপরের দিন যেটা নেক্সট ক্লাসে, সেটা আমরা বেসিক ম্যাথামেটিক্স শুরু করবো। এটাকে শেষ করার পর আমরা তোমাদের ফিজিক্সের বইয়ে ঢুকে যাব। তো আজকের জন্য এইটুকুই। আশা করি তোমরা এই ক্লাসটাকে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে যে স্যার এই জায়গাতে আমরা বুঝতে পারিনি। তো হ্যাঁ, ভালো থাকবে, এই বলে আজকে আমাদের ক্লাস শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর থ্যাংক ইউ এভরিওয়ান।